এক বছর 2 মাসের মাথায় এসে বসানো হয়েছে। এই দুইজন নেতা দুই কথা কেন বলবেন? সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের কাছে আসলে যেই ইনফরমেশন আসার কথা না সেই ইনফরমেশনও চলে আসে। এবং তার এই বক্তব্যের পর, জনাব আব্দুল্লাহ তাহিরের বক্তব্যের পর আমি দেখছিলাম যে একটি ক্লিপ এসেছে, যে ক্লিপে তিনি একজন সাংবাদিককে বলছেন, সাংবাদিক বা ইউটিউবার তাকে বলছেন যে আমি কি ভারতের বিপক্ষে একটু বেশি কড়া কথা বলে ফেললাম। এবং তখন সেই সাংবাদিক আবার তাকে বলছেন যে না স্যার, এখন সবাই ভারতের বিপক্ষে আছে বাংলাদেশে এবং আপনার এই কথায় সবাই খুশি হবে। দেখেন, আপনি একটা কথা বলছেন, আপনাদের অনুষ্ঠানের শিরোনাম ওইটা, যদি জামাত ক্ষমতায় যায়, আমি ভাবছি আর কি, আমি মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, যদি জামাত ক্ষমতায় যায় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির কি হবেন? খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হবেন। তো উনি নিজে কি বলেছেন উনি নিজেই শিওর না, আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে আমি কি বেশি কিছু বলে ফেলেছি। মানে এই হলো ওনার বুদ্ধিমত্তার স্তর, উনি নিজেও জানেন না ওনার কি বলতে হবে। ভাই, আপনারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, স্বপ্ন তো এমনি দেখেন না। ওনারা কি আগে নির্বাচনে কখনো দেখছে স্বপ্ন যে আমি এককভাবে ক্ষমতায় যাব? ভাবেনি তো কখনো। এইবার সে ধরনের ভাবনার জন্য ওনাদের বিবেচনায় একটা বাস্তবতা তৈরি হয়েছে। বাস্তবতা আদৌ আসেই না আসে যায় না, বাট ওনারা মনে করছেন যে এবার ওনারা যেতে পারেন। সেই যখন বাস্তবতা, এর মধ্যে আপনারা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছেন সেই প্রস্তুতি কিন্তু ওনার কথাবার্তা আমি পাচ্ছি না। দেখুন, যুদ্ধ জিনিসটা আসলে কি বলেন তো? এটা কি মনস্তাত্ত্বিক যুদ্ধ? এটা কি বুদ্ধিভিত্তিক যুদ্ধ? 50 লাখ লোক কিনে আপনি বুদ্ধিভিত্তিক যুদ্ধ করবেন? তো আপনি 50 লাখ লোক কিনে আপনি ফিজিক্যালি একটা ওয়ারে নামতে চান, তাদের হাতে আপনি কি ধরাই দিবেন? আপনার হাতে কি 50 লাখ রাইফেল আছে বাংলাদেশে? অন্য লাভ বাদ দেন, যে রাইফেল নাকি এখন যুদ্ধে ব্যবহৃতই হয় না, আছে রাইফেল 50 লাখ রাইফেল। আপনি কি যুদ্ধ করবেন রে ভাই? এগুলো হলো ফানুস টাইপের আলাপ সালাপ আর কি, মানে হাস্যকর কথা, ছেলে মানুষই কথা। এগুলি বলে কিছু মানুষকে উত্তেজিত করা। আমরা যদি যুদ্ধের বিষয়টি যদি মানে সরিয়েও রাখতে চাই, ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করেছেন এবং তারা সরাসরি জানতে চেয়েছেন জামাত যদি আগামীতে রাষ্ট্রের ক্ষমতা পায়, রাষ্ট্রের দায়িত্ব পায়, তাদের মূল এজেন্ডা কি হবে। সেখানে তারা 3টি পয়েন্টের কথা উল্লেখ করেছেন জামাতের আমির। এখানে বলেছেন যে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা এবং মানবিক করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান। এটি জামাতের আমির অফিসিয়ালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বলেছেন। কিন্তু আমরা যদি একটু তাদের ইনফর্মাল বক্তব্যগুলো একটু দেখি পাশাপাশি, যেমন সম্প্রতি একটি টক শোতে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ তিনি বলেছেন যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে এবং পর্দার সাথে তারা নারীদের সামনে নাচতে পারবে। এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে আরেকটি বক্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য এবং সঙ্গীতের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান এসেছিল তাদের দলের কাছ থেকে। আসলে মানে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশের চেহারা কিরকম হবে সেটি নিয়ে মনে হয় এক ধরনের কৌতূহল সবার মধ্যেই আছে, কিন্তু সেটির খুব পরিষ্কার উত্তর কি জামাতের কাছ থেকে থাকা উচিত কিনা? আমি মনে করি জামাতের আমিরের উচিত হবে ওনার নেতাদের মধ্যে, এটা তো খুবই একটা সিস্টেমেটিক পার্টি, তাই না? আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে জামাতের মধ্যে কিছু কিছু আচরণগত পরিবর্তন ইদানিং লক্ষ্য করি এবং এই পরিবর্তনগুলো আমার কাছে ইতিবাচক মনে হয়। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি যে জামাতের আমির এবং ওদের যে সেন্ট্রাল কমিটি যেটা আছে তাদের উচিত হবে তাদের নেতাদের বলে দেওয়া যে তোমরা কি বলবা এবং কি বলবা না। যেমন কবির আহমেদের যে কথা আপনি বললেন, ওই অনুষ্ঠানটা আমি শুনেছি। কবির আহমেদ কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে তারা অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন বলেছেন। আবার দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশে ওই যে জেপি উন্নল কি ইউনিভার্সিটির এক টিচার সিরাধা দত্ত বাংলাদেশে আসছিলেন। জি, উনি এসে উনি আবার ইন্ডিয়াতে যে আরেকটা অনুষ্ঠান করেছেন দিল্লিতে, সেই অনুষ্ঠানে বলেছেন উনি জামাতের লিডারদের সঙ্গে কথা বলেছেন এবং ওখানে উনি ওই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ করেছেন এবং ওখানে উনি বলেছেন, ওনার কথা আমি কোট করি, উনি বলেছেন যে উনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি শরিয়া আইন চালু করবেন? তখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওনাকে পাল্টা প্রশ্ন করেছেন, আমরা কি কখনো বলেছি আমরা শরিয়া আইন চালু করব? তাহলে এটা পাল্টা প্রশ্ন, কিন্তু উত্তর দিলেন না, উনি পাল্টা প্রশ্ন করলেন। বাট এই পাল্টা প্রশ্ন মানুষের মধ্যে কি একটা ধারণা তৈরি করলো যে তারা শরিয়া আইন চালু করছে না। আমার কথা হলো কি, শরিয়া আইন চালু করেন কিংবা করেন না এটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। শরিয়া আইন ভালো
আমাদের এখানে অ্যাপ্লিকেবল কিনা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো যে দুইজন নেতা দুই কথা কেন বলবেন? তাহলে কি সেন্ট্রালি কোনো মানে তাদের কোনো দেওয়া হয় না, নির্দেশনা দেওয়া হয় নাই যে তোমরা কি করবা, কি বলবা, কি করবা না, এগুলি বলা হয় নাই? একটা পলিটিক্যাল পার্টি, অন্তত জামায়াতে ইসলামের মতো একটা পলিটিক্যাল পার্টি যারা নাকি একটা নিয়ম নীতির মধ্যে চলে, এটা তো আওয়ামী লীগ বিএনপি না, যা ইচ্ছা তা কই দিলাম, কই নিয়ে পরে আবার নির্জলা মিথ্যা কথা বলে, আমি এটা বলি নাই, ভিডিও টিডিও আছে, ওনারা ভুল ব্যাখ্যা করছে। তো এইগুলো তো বলা, এই পার্টিটা এটা বলবে কেন? আমি এই পার্টির কাছ থেকে আরো কিন্তু মানে সেন্সিবল কথাবার্তা আশা করি যে ওনারা সিদ্ধান্ত নেন ওনারা কোনটা বলবেন, শরিয়া আইন চালু করবেন নাকি করবেন না। আর ভোটের জন্য শরিয়া আইনের কথা বলবেন না, পরে করবেন, এটাও হতে পারে। এটা একটা প্রতারণামূলক টেকনিক হলে হতে পারে, অসুবিধা কি আছে? এটা একটা টেকনিক যে শরিয়া আইনের কথা বললে। আমাদের এই অনুষ্ঠানে এসে অন্তত জামাতের দুইজন নেতা, কবির আহমেদ এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে, এবং অ্যাডভোকেট শিশির মনির এসেছিলেন, দুজনেই কিন্তু বলেছেন যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন এবং তারা বলেছেন যে এটি একটি ইউনিক মডেল হবে। এবং সেটি এখনো আমি যেমন জানতে চেয়েছি বিশ্বের কোন দেশে এরকম মডেল আছে, তারা বলেছেন যে তুরস্কে কিছুটা আছে, কিন্তু কোনো দেশেই আপনি মানে তারা যেটি চালু করতে চাচ্ছেন পুরোপুরি সেটি নেই, এবং তারা 2-3টি দেশের মডেল থেকে নিয়ে বাংলাদেশে একটি ইউনিক মডেল তারা চালু করতে চান। সমস্ত মডেলেরই কাটাছেড়া করা যায়, কিন্তু যখন আপনি ধর্ম নিয়ে আসবেন, ধর্মের কিন্তু কিছু গ্রহণ করা, কিছু ত্যাগ করা, কিছু সাইজ করা, কিছু অন্যরকম করার কিন্তু সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি অত ভালো এই ব্যাপারে জ্ঞানী লোক না, কিন্তু আমি এটা মনে করি যে আল্লাহর আইন যদি আপনার শরিয়া আইন মানে কি আল্লাহর আইন তোরে ভাই, যদি আল্লাহর আইন আপনি করেন, এখানে কিন্তু নতুন করে আপনি কিছু গ্রহণ করবেন, কিছু ত্যাগ করবেন, সেটা চলবে না। আমি জানি না ওনারা কি বলবেন, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আপনি জায়গা লিখেছেন যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছেন, সেখানে ডক্টর ইউনূসকে তিনি জিজ্ঞেস করেছেন যে অভ্যুত্থানের পর নেপালের নেতা 6 মাসে নির্বাচনের কথা বললেন, তাহলে বাংলাদেশে কেন নির্বাচন হতে 18 মাস সময় লাগছে? এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি বলেছেন মানুষ কেন এত সময় লাগছে সেটি নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু অনেকে বলছেন আপনারা 5 বছর থাকুন, অনেকে বলছে 10 বছর থাকুন, 50 বছর থাকুন, সুতরাং মানুষ নানা ধরনের কথা বলে, তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচনের দরকার। আপনি এই বক্তব্যকে কিভাবে দেখেন? এই বক্তব্যটা আমি যতটুকু দেখেছি আর কি, আমি ওনার ওই যে রিল ছিল তো, রিলে তো ওখানে কেটে কেটে দেয়, তো ওখানে যতটুকু আমি দেখলাম ওনার এই বক্তব্যটা টানাই ছিল। উনি ওখানে যেটা বলেছেন যে মানে দ্রুত, মেহেদী হাসান বলেছিল যে কিছু লোক বলছে আপনি তাড়াতাড়ি নির্বাচন আরো তাড়াতাড়ি কেন দিতে পারছেন, কিছু লোক এটাও বলছে, কিছু লোক ওটাও বলছে, কিছু লোক ওটাও বলছে, এটা বলছে। তো এখন আমরা কোনটা শুনবো? যেটা আমাদের কাছে বেশি মনে হবে ওটা শুনবো, যেটা বেশি। এখন সমস্যা হলো ওইটাই, উনি কোনটা শুনবেন? দেখেন একটা বদ্ধ ঘরের মধ্যে, ধরেন আপনি এখানে বসে আছেন, আমরা 3 জন আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি কিন্তু আমাদের 3 জনের কথাই শুনবেন, কিন্তু বাইরে যে 30 জন লোক চিৎকার করছে ওটা কিন্তু আপনার কান পর্যন্ত আসবে না, কারণ ঘরটা সাউন্ড প্রুফ। তো উনি বুঝতে পারছেন না আসলে ম্যাক্সিমাম মানুষ কি চায়। ওনার আশেপাশে যারা আছেন তারাই বলছে, উনি একটা মারাত্মক কথা বলছেন, সেই কথাটা আমরা মানে দেখলাম আমাদের মিডিয়াগুলো কেন বললো না আমি এটা বুঝতে পারছি না। উনি বলেছেন এক জায়গায় যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ কেউ নির্ধারণ করে দেয়নি, আমরা যতদিন মেয়াদ নির্ধারণ করবো ততদিন হবে। আমার প্রশ্ন হল ভাই আপনি কে মেয়াদ নির্ধারণ করার? আপনি কে? আপনার মেয়াদ আপনি নিজে নির্ধারণ করবেন? এটা তো একমাত্র শেখ হাসিনার মতো লোকরা বলতো। তাহলে কে নির্ধারণ করবে? জনগণ নির্ধারণ করবে। উনি এই কথা বলবেনই না, শুনেন, উনি এই কথা বলবেনই না, এই কথা উনি বলতেই পারেন না যে আমি নির্ধারণ করবো আমার মেয়াদ কতদিন হবে, এটা উনি বলতেই পারেন না। কিন্তু উনি তো বলছেন যে 1 বছর 2 মাসের মাথায় এসে বসানো হয়েছে, তাহলে তো কিছুটা এজেন্সি ওনার। আচ্ছা, যদি উনি বলেই থাকেন যে স্টুডেন্টরা ওরা বসাচ্ছে, কোন স্টুডেন্টরা? মানে এনসিপির এই স্টুডেন্টরা, এই স্টুডেন্টরা যে বাংলাদেশে মানুষের প্রতিনিধিত্ব করে না, এটা তো ডাকসু ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে। যেদিন ডাকসু ইলেকশন হয়ে গেল, রেজাল্ট বেরোর পর কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে জামায়াত? কে? আমি তা বলছি না। উনি যদি ওইটা বলেন, যদি এনসিপি প্রতিনিধিত্ব না করে, যদি এনসিপি প্রতিনিধিত্ব করে, যদি এনসিপি প্রতিনিধিত্ব করে, জামায়াত প্রতিনিধিত্ব না, আমি এটা বিকল্প এটা না, আমি তো বলিই না যে এটা, আমি বলছি যে উনি যদি বলে কেন যে এনসিপি ওনাকে বসিয়েছে, এনসিপির ছাত্ররা ওনাকে বসিয়েছে, তো সেই ছাত্রদের অবস্থান পুরো জাতির কাছে কোথায়? সেটা তো ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে তো কেউ নাই। তখন যেটা হয়েছিল যে তারা এমন একজন ব্যক্তি, যেমন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, ওনার প্রতি আমারও প্রচন্ড আস্থা ছিল, আমি মনে করতাম যে উনি একটা ভালো মানুষ, ভালো কিছু করতে পারবেন, বুদ্ধিমান মানুষ। কিন্তু যেই দিন উনি প্রথম ওনার ক্যাবিনেট ঘোষণা করলেন, এসে নিয়ে
ওই সময় আমি হতাশ হয়ে গেছি যে ওই লোকগুলিকে আমি চিনি, এই লোকগুলিতে আপনি কিছু করতে পারবেন না। তখন আমার ওনার প্রতি ভরসা ছিল যে উনি হয়তো এই 1-2 মাসের মধ্যে কিছু লোক সাফল করবেন, চেঞ্জ করবেন, যোগ্য লোকগুলিকে নিয়ে আসবেন। তো উনি তা করলেন না, উনি এটাকে একটা মানে খেলা মনে করলেন। মানে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কোথাও দেখিও নাই, শুনিও নাই। উনি মনে করেন খেলা। একজন চিফ অ্যাডভাইজার মানে প্রধান নির্বাহী রাষ্ট্রের, উনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে আমরা তো এই জগতের লোক না, দেখি কি করতে পারি। ভাই এটা কি ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে কি আপনি দেশ চালাবেন? এটা কি হয়? আপনি বিমানে উঠছেন, উঠানে বিমান ভর্তি যাত্রী, আপনি বলেন কোনো সমস্যা নাই, আমি কখনো চালাই নাই, কিন্তু আমার আন্তরিকতা আছে, দেখি কি হয়। হবে ওই বিমানে আপনি উঠবেন? এটা হইল না ভাই, এটা কোনো সেন্সিবল স্টেটমেন্ট হয়? উনি তো বলেছেন। এবং তারপরে যখন বলছে আপনার অন্য অন্য যারা আছে তারা ভুল করে না, ওই তারা তো করবে, আমি তো কিছু জানি না। ওই বিমানে আমি উঠবো না জনাব কামাল, কিন্তু যদি আমি ওই বিমানে থাকি আর মাঝপথে যদি সেখানে পাইলট কোনো কারণে মৃত্যুবরণ করেছেন, অজ্ঞান হয়ে গেছেন, কিছু একটা করেছেন এবং গিয়ে কারো দায়িত্ব নিতে হয়েছে, তখন যদি সে বলে যে আমি চেষ্টা করব, তাহলে তো তখন যখন দেখবেন যে বলে আমার আর তো চয়েস। ওকে ফাইন, খুব ভালো কথা বলছেন আপনি। যাত্রীদের মাঝখানে একজন যাবে ওখানে, এখন একজন বলতেছে আমি এটা জীবনে চালাই নাই, জীবনে জানি না, আমারে চান্স দেন, আপনি দিবেন তাকে চান্স? উনি তো চান্স চাননি, ওনাকে বসাইছে, যারা বসাইছে তারা ভুল করছে, প্রমাণিত। এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা না। আন্দোলনটা করছে দেশের জনগণ, কথা ভাই পরিষ্কার, আন্দোলন করছে দেশের জনগণ। ওই সময় এরা বলছে যে আমরা করছি, কেউ প্রতিবাদ করে নাই। ওই যে আপনার চার্লি চ্যাপলিনের মডার্ন টাইম দেখছিলেন, জেলখানা থেকে বাড়িয়েছিল চার্লি চ্যাপলিন, একটা মিছিল যাচ্ছিল, এই মিছিলের সামনে একটা ট্রাক দিয়ে যখন মাল নিয়ে যায়, ট্রাকের পেছনে একটা ফ্ল্যাগ থাকে, লাল ফ্ল্যাগ, ওই ট্রাকের ফ্ল্যাগটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর চার্লি চ্যাপলিন ট্রাকের ফ্ল্যাগটা নিয়ে ওদের যাচ্ছে যে ফ্ল্যাগটা তোমার নিয়ে যাও, পড়ে গেছে। আর পেছনে মিছিল, পুলিশ মনে করছে সেই বোধহয় লিডার, তারা ধরে নিয়ে গেছে। এখন এরা ওই ফ্ল্যাগটা ধরছিল, লিডার হয়ে গেছে। এই কাহিনীগুলো লাভ নেই। এই ইন্টারভিউতে আরেকটি প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, স্থগিত করা হয়নি নিবন্ধন, তাই যে কোনো সময় দলটির কার্যক্রম আবার সচল হতে পারে। আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ করতে পারবে না, এটি পরিষ্কার করেছেন তিনি। এটা উনি ক্লিয়ার করেন নাই, এটা উনি বড় এনে এত কথার প্যাচ মারছেন। উনি প্রথম বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, স্থগিত করা হয়েছে, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা, একদম সত্য কথা। আসলে তো নিষিদ্ধ করা হয় নাই, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা হয়েছে। একটা পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করে, তাহলে তার থাকে নাকি? আমি মানুষ, আমাকে বললেন তোমার আমি মানবো না, কিন্তু তোমার মানবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। মানুষ যা করে তা তুমি কিছুই করতে পারবো না, তাহলে আমি কি হবো? বলবেন তুমি কোমায় থাকো, আমি কোমায় থাকতে পারবো না, কারণ কোমায় যে থাকে সে কিন্তু নিঃশ্বাস নেয়, আমি তো ওটা করতে পারবো না, তাহলে তো মৃত ভার্চুয়ালি। তো উনি যখন এটা বলেন, কথার মার পেয়েছে এখানে। পরে যে বলে কি যে তাদের নির্বাচন করতে বলছেন, তাহলে কি তাদের নির্বাচন করতে দিবেন না? ওই করে আমরা সিদ্ধান্ত নিব না, ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত আপনি নিয়েছেন, কারণ নির্বাচন তো পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড। আপনি যখন বলেন তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তখন তো আপনি তাকে নির্বাচন নিষিদ্ধ করেই দিলেন। তো ওইটা আপনি আবার নির্বাচন কমিশনের উপর চাপান কেন? ভাই এখানে কথার মারপেচ দেয়া উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন। উনি হয়তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারছেন, কিন্তু জনগণ কিন্তু প্রত্যেকটা কথা বিশ্লেষণ করবে এবং করছে অলরেডি। এবং যারা বাইরের লোক তারা তো মুখের উপর কিছু বলে না, তারা মনে মনে হাসছে। এটাই হয়েছে ঘটনাটা। আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে একটি অন্য প্রসঙ্গে আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে যে রংপুরের জাহাজ কোম্পানির মার্কেটের ব্যবসায়ী ফারুক আহমেদ, তিনি ইনকিলাবকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে, সাক্ষাৎকার দেওয়ার নেই, একটা খবরের মধ্যে তিনি তার এই বক্তব্য এসেছে। সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পর রংপুরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিএনপি, আর তখন দিশেহারা মন্ত্রী এমপিদের পালাতে সহায়তা করেছে জামায়াত নেতারা। হাসিনার শাসনামলের শেষের কয়েক বছর জামায়াতের স্থানীয় নেতারা নানাভাবে আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক গড়ে ব্যবসা বাণিজ্য করেছেন। জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট লাঙলে যাবে, আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট যাবে দাঁড়িপাল্লায়। এজন্যই জামাত এখন এনসিপির সাথে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলন করছে। আপনার বক্তব্য জানতে চাই।
দেখেন, প্রথম কথা হলো, এটা জাতীয় পার্টির কেউ যদি বলে তাহলে তার ক্রেডিবিলিটি আপনারা কোশ্চেন করতে হবে। জাতীয় পার্টি আসলে কি রাজনীতি করে? এটি একজন ব্যবসায়ী বলেছেন, জাতীয় পার্টির কেউ বলেননি। বলেছেন যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের ভোট যাবে জাতীয় পার্টিতে, আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের এই যে ভোট সেগুলো সব দাঁড়িপাল্লায় যাবে। আমার কাছে এটা মনে হয় না। যে দেখেন, আমার কাছে এটা মনে হয় না কেন, বিগত 15-16 বছরে যদি আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন তাহলে তাদের রাজনীতি সবচাইতে বেশি অত্যাচার এবং নির্যাতন যাদের উপরে করেছে তারা হলো জামাত ইসলামী। জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের মিড পর্যায়ের নেতা, ছাত্র শিবিরের অনেক ছেলেদেরকে আপনার গুম করছে, খুন করছে, অত্যাচার করছে, ধরে নিয়ে জেলে রাখছে। ছাত্র শিবির এবং জামাতের অফিস গত 15 বছর কোথাও আপনার কাজ করতে পারে নাই। আপনি তাদের কেন্দ্রীয় অফিসে কেউ থাকতে পারে নাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে কেউ থাকতে পারে নাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা হচ্ছে শিবির হিসাবে থাকতে পারে নাই। তো এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, সেই জায়গা থেকে কোনোভাবেই আপনি এটা বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের সাথে বিএনপির যতখানি কনফ্লিক্টিং অ্যাটিচিউড, জামাতের সাথে কনফ্লিক্টিং অ্যাটিচিউডটা তার চাইতে কম। এটা আমি কোনোভাবেই দেখি না যে কোনো প্যারামিটারে আপনি এটা মাপতে পারবেন। এখন প্রশ্নটা হলো, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি বুঝতে চাই যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, তাহলে আমি মনে করি যে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে, এখন যেভাবে নিষিদ্ধ আছে, এবং সে যদি নির্বাচনে আসতে না পারে, তাহলে খুব অল্প সংখ্যক একটা পার্সেন্টেজ পাবেন যারা হয়তো ভোট দিবে না। এটা 2-4-5% লোক হবে আমাদের টোটাল পপুলেশনের। আর বাকিরা তাদের লোকাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে তাদের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হবে। লোকাল ইন্টারেস্টটা কেমন, সে দেখবে যে তার এলাকায় এমপি নির্বাচনে কে দাঁড়াইছে, এ যদি জিতে তাহলে তার লাভ হবে কিনা, সে একটু সিকিউর থাকবে কিনা, এই এমপি নির্বাচিত হয়ে আসলে তার অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য এগুলোর উপর হস্তক্ষেপ হবে কিনা, সে এলাকায় যাইতে পারবে কিনা। এইভাবে আপনি ভিন্ন ভিন্ন নির্বাচনী এলাকায় আপনি একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট প্যাটার্ন দেখবেন, যে ভিন্ন জায়গায় লোকেরা ভিন্নভাবে ডিসিশন নিচ্ছে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাকি ভোট আপনার হচ্ছে রিঅর্গানাইজ হয়ে যাবে। কোথাও তারা বিএনপিকে ভোট দিবে, কোথাও তারা জামাত ইসলামকে ভোট দিবে, কোথাও তারা এনসিপি কে ভোট দিবে, কোথাও তারা অন্যান্য পার্টিকে ভোট দিবে। এবং এই ভোটটা যে রিঅর্গানাইজ হবে তার একটা ম্যানিফেস্টেশন আপনি দেখেন ডাকসু নির্বাচনে। এখানে তো ছাত্রলীগ নাই, আপনি যদি ছাত্রলীগের পুরাতন ভোট ধরেন আগের হিসাবে, সেই ভোটের পার্সেন্টেজ অনেক, কিন্তু আপনি ডাকসু নির্বাচনের রেজাল্ট দেখেন, প্রথমে এখানে 80% লোক ভোট দিচ্ছে। এটা মোরাললেস যে কোনো নির্বাচনে আপনার হাইয়েস্ট যেগুলো আসে, যে 80%-এর উপরে, মানে হচ্ছে খুবই টার্ন আউট বেটার, খুবই ভালো টার্ন আউট হয়েছে। তো 80% লোক ভোট দিচ্ছে, এবং সেই ভোট হচ্ছে আপনার ছাত্র শিবিরের প্যানেল, ছাত্র দলের প্যানেল এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল এর মধ্যে ভাগযোগ হয়ে গেছে। তা আমি মনে করি জাতীয় নির্বাচনে আপনি এক্স্যাক্টলি এই সেম সিনারিওটা দেখবেন, যে আওয়ামী লীগের একক ভোট আর থাকবে না, এটা বিভিন্ন জায়গায় ভাগযোগ হয়ে যাবে, খুব সম্ভবত 4-5% ভোট তাদের থাকতে পারে। জি, জনাব আলতাফ পারভেজ, এই বিষয়ে কি আপনি কিছু যোগ করতে চান? আওয়ামী লীগের কোথায় যাবে ভোট, এবং আমি মাঝে মাঝে গ্রামে যাই, জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কি সেটার জন্য জামায়াত কোনো আলাদা সুবিধা পাবে? পাবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাত অনেক সুবিধা পাবে আমি মনে করি। অনেক জায়গায় ইতিমধ্যে আওয়ামী লীগের, দেখুন এখানে তো একটা দলীয় ব্যক্তিরা সাধারণত কোনো ব্যবসায়ী বা এক প্রভাবশালী ব্যক্তি, সাধারণ মানুষের ক্ষেত্রে না, এই প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব টিকিয়ে রাখার জন্য এখন অনেক জায়গায় জামাতে যোগ দিচ্ছে বা জামাতের কাভারেজে যাচ্ছে, অনেক জায়গায় বিএনপির কাভারেজে যাচ্ছে। কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্কটা ছিল খুবই সাপে নেউলে, জামাতের সাথেও ছিল, কিন্তু মাঠ পর্যায়ে এখন জামাত 5ই আগস্টের পর থেকে তাদের একটা কর্মসূচি পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা কাছে টানবো, সেটা তারা বিভিন্ন সহায়ক পরিকল্পনা করে টানতে পেরেছে বা পারছে, বিশেষ করে রংপুর বিভাগে। এবং দেখবেন যে এই পরিসংখ্যানগুলো হয়েছে, জরিপগুলো হয়েছে, সেখানে রংপুরে জামাতের জরিপে এগিয়ে আছে, এবং সেই এগিয়ে থাকার কারণ হলো সেখানে অনেক জায়গায় ধরে নেওয়া হয়েছে যে জাতীয় পার্টি হয়তো নির্বাচন করতে পারবে না, এবং তারা সেখানে স্থানীয় প্রভাবশালী যারা আওয়ামী লীগ করতো তারা জামাতের শেল্টারে আছে।
বা শেল্টার পাচ্ছে। এগুলো ভোটের হিসাব জামাত অনেক আগে থেকে কাজ করছে। এবং ডাকসু নির্বাচনের কথা যেটা আলাপ হলো, দেখুন ডাকসু নির্বাচনে তো এটা তো ইতিমধ্যে প্রকাশিত যে শিবিরের অনেকে ছাত্রলীগে ছিল এবং ছাত্রলীগ চলে যাওয়ার পরে ছাত্রলীগের তো নেতারা চলে গেছে, কিন্তু তাদের নেটওয়ার্কটা বজায় ছিল এবং সেই নেটওয়ার্কের সুবিধা ওই শিবিরের যারা ছাত্রলীগে ছিল কিন্তু পরে আত্মপ্রকাশ করেছে তারা সেই সুবিধাটা ব্যবহার করেছে ওই নেটওয়ার্কে। ফলে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক, সাংগঠনিক নেটওয়ার্ক, যে প্রভাবের পরিসর, সেইটা যেখানে যেখানে জামাত তাদের টানতে পেরেছে জামাত ইসলাম সেই সুবিধা পাবে এবং পাচ্ছে। মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি দেখেছেন নিশ্চয়ই আজকে একটি খবরে যে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক 3টি দল, জামাতে ইসলামী, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন। আপনি এই ঘোষণাকে কিভাবে দেখছেন সেটি জানতে চাই। আর সেই সাথে আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা তো জাতিসংঘে তার ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। ডাকসু জাকসুতে এর মধ্যেই ছাত্রদল শোচনীয় ফলাফল করেছে। জামাতে ইসলামী দলগুলোকে নিয়ে এক ধরনের নির্বাচনী জোট করার পথে এগুচ্ছে, কিছুটা হলেও তাদের অগ্রগতি হয়েছে। সব মিলিয়ে জামাত এখন মনে হচ্ছে যে খুব শক্তিশালী একটা অবস্থায় আছে এবং ক্ষমতার বেশ কাছাকাছি তারা অবস্থান করছে এরকম মনে হচ্ছে। সেই হিসেবে বিএনপি কি কিছুটা পিছিয়ে আছে কিনা, এবং এই অবস্থায়ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশে ফিরছেন না, সে বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা এটার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয়? ভোটের রাজনীতিতে একটা জিনিস আর সাংগঠনিক রাজনীতি আরেক জিনিস। ভোট কিন্তু সবসময় কিন্তু মনে করেন একটা কোন দলের কি ম্যানিফেস্টো, কোন দল কি করবে না করবে এটা দেখে কিন্তু মানুষ ভোট দেয় না। বাংলাদেশে ভোট অনেক সময় কিন্তু হুজুগে হয়ে যায়, একটা হুজুগ উঠে পাবলিক যে ভোট দিয়ে আসে। বাংলাদেশের রাজনীতিতে ভোটের অনেকগুলি আপনার নিয়ামক কাজ করে, এলাকায় কাজ করে, এলাকায় প্রভাব প্রতিপত্তি কাজ করে, যেটা আলতাফ ভাই বললেন খুব ইম্পর্টেন্ট। কিন্তু যে অনেক জায়গায় যে যার প্রভাব নাকি আমি জাতীয় রাজনীতির প্রভাব কিন্তু ডাকসু জাকসুতে পড়ছে। এটা কিভাবে পড়ছে সেটা আমি বলি আপনাকে। ছাত্রলীগের যে ভোটগুলো সেগুলো কেন গেছে জামাতের কাছে গেছে, এগুলো এই ছাত্রলীগ যারা করে বেসিক্যালি এরা সবাই কিন্তু পারিবারিক ভাবে করে, ম্যাক্সিমাম 80% পারিবারিক ভাবে করে। বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে এরা। তো ওই প্রত্যেকটা অঞ্চলে উপজেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মোটামুটি এখন মামলা আছে, এবং এই মামলাগুলোর 95% মামলার বাদী হলো বিএনপির লোকজন। কোথাও জামাতের লোকজনকে বাদী পাবেন না আপনি। তো যার কারণে আমার বাবা ভাই বাড়িতে থাকতে পারে না, তাদেরকে তো আমি ভোট দিব না। এটা কিন্তু এই হিসাব করে এখানে কাজ করছে কিন্তু। এবং আলতাফ ভাই যে একটা কথা বললেন এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু আসলেই জামাতের লোকজন অনেক আওয়ামী লীগের এরকম ব্যবসায়ীকে শেল্টার দিছে। হয়তো ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে, ওরা যে শেল্টার দিছে, এরকম অনেক ঘটনা কিন্তু আছে। তো এই জায়গায় জামাত করেছে কি রাজনৈতিকভাবে অগ্রসর হয়ে গেছে, তারা পলিটিক্যালি কিন্তু অগ্রসর হয়ে গেছে। কিন্তু তারপরও বাংলাদেশে অনেক দিন ধরেই কিন্তু মানে মার্কা হিসাবে ভোট দেওয়ার সময় মার্কা হিসাবে নৌকা এবং ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা এখনো অতটা জনপ্রিয় হয় নাই। এটা হয় নাই ভাই। কিসের ভিত্তিতে বলছেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে বলছেন? এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতেছি। আমি অনেক জায়গায় দেখছি বাংলাদেশে তো হয় ভাই, তুমি বাবা লোক ভালো, মার্কাটা ভালো আনতে পারলা না, এরকম বলে। তুমি লোক ভালো কিন্তু তোমার তো মার্কাটা ভালো হয় নাই। এরকম লোক বাংলাদেশে অনেক আছে, তার জ্ঞান গরিমা নিয়ে আমি আপনি হাসি ঠাট্টা করতে পারি, কিন্তু তার ভোট আর আমার ভোট তো সমান সমান না। তার ভোটটাকে গুরুত্ব দিতে হবে আপনার। এই জন্য হুজুগের একটা ব্যাপার আছে। তারপরও আমি মনে করি রাজনৈতিকভাবে জামাত অনেক অগ্রসর হয়েছে। রাজনৈতিকভাবে জামাত যে অগ্রসর হয়েছে এই জিনিসটাকে বিএনপি আসলে খেয়ালই করে নাই। বিএনপি কেন যেন ধরেই নিছে আমি তো জিততে আছি। এবং এমনও হতে পারে কিন্তু এই যে খরগোশ আর কচ্ছপের যে দৌড়, এটা কিন্তু শুরুতে এরকমই কিন্তু মনে হয়েছিল এটা মধ্যে খরগোশ আর কচ্ছপের দৌড় হচ্ছে। এখন কি হবে সামনে নির্বাচনের রেজাল্ট হওয়ার পর বুঝবেন আপনি। বিএনপি কিন্তু এখনো আমি বিএনপির মধ্যে সেই চেতনাটা দেখি না, সেই চিন্তাটা দেখি না। এখন চেতনা আলাপ বাদ দেন, এখন চিন্তার সময় বিএনপিকে চিন্তা করতে হবে যে আমি কার সঙ্গে ফাইট করতে যাচ্ছি। যার সঙ্গে ফাইট করতে যাচ্ছি, শুনেন গত 15 বছর জামাতকে আওয়ামী লীগ প্রায় নিষিদ্ধের মতো করে রাখছিল না। এটা করে জামাতকে উপকার করে দিছে। এই কারণে জামাত ধীরে ধীরে সংগঠিত হয়েছে। জামাত মানে আগে জামাত মেয়েদের ভোট পেত না। এই 15 বছর আমার মনে হয় তাদের সমস্ত শ্রমের 75% শ্রম তারা মেয়েদের মধ্যে দিছে। কারণ আমাদের সংসারে তো মেয়েটা আছে দু একটা, আমি তো কিছু খবর টোর পাই।
গ্রামের মেয়েদের মধ্যে তারা যে পরিশ্রমটা করছে, যে শ্রমটা দিচ্ছে, তারা তাদের পলিটিক্স নিয়ে গেছে। কিন্তু গ্রামের মেয়েদের এইটাকে জানেন, হিসাবটাই জানেন, তারা তো অত কিছু বোঝে না পলিটিক্স। তারা বোঝে আমারে কে দাম দিল, আমারে কে গুরুত্ব দিল, আমার কাছে কে আসলো। আর জামাত তো যায় যখন কোথাও কাজ করতে, তারা যে কি বলে, তাতে বলে ভাই আসেন নামাজ পড়ি। এখন আপনি এটা যে আপত্তিটা কি করো, তাদের ট্যাকটিকটা তো ভালো, এটা ভালো মন্দ না কিন্তু আমার করেছে, মানুষের মধ্যে প্রভাব বিস্তারকারী কিন্তু। তো সেইখানে তারা যে কাজটা এই 15 বছরে করছে, যেটা তাদের আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, তাদের মিছিল মিটিং করতে হয় নাই, জনসভার হ্যাসেল করতে হয় নাই, তারা গোপনে মানে নির্বিঘ্নে ওই কাজটা তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিদেশে, এটার জন্য কি বিএনপি? এটা নিয়ে ভাই আমি অনেকবার বলছি, এটা নিয়ে আমি চূড়ান্ত রকম হতাশ। আমি কেন হতাশ সেটা বলি আপনাকে। উনি কেন আসেন না এই বিষয়ে, উনি নিজে এবং ওনার দল কোনো একটা কথা অফিসিয়ালি বলে না। বলুক একটা কথা যে আমি এই কারণে আসি না, কারণটা ওনারা বলেছেন যে তফসিল ঘোষণা হলে আসবেন। আর কখনো আসবেন আমি জানতে চাচ্ছি না কেন আসছেন না, কেন আসছেন না। উনি বলুক যে আমি এই কারণে আসছি না। এই কথাটা তার দলের কোনো একজন লোক যখন না বলে, তখন কি হয়, তখন মানুষ নানা রকম জল্পনা কল্পনা করে, নানা রকম অর্থ নিজেরা বের করার চেষ্টা করে। যখন আমি বের করি, আমি তো আমার মতো করে বের করি, আমি আমার মতো করে ভাবি, এবং এর কোনো একটা ভাবনা ওনার পক্ষে যায় না, এই দলের পক্ষে যায় না। যে দলের লিডার আমার সামনে নাই, যে দলের লিডার আমার দেশে নাই, 1 বছর হয়ে গেল, সেই দলকে আমি ভালোবাসবো কেন রে ভাই? জোর করে ভালোবাসবো নাকি? আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই, একেবারে শেষে চলে এসেছি। আমরা বলছিলাম যে বিরতির পরে এসে ডক্টর মির্জা গালিবের কাছে জানতে চাইবো আসলে জামাত কি ধরনের আইনের কথা চিন্তা করে, কি ধরনের বাংলাদেশের কথা চিন্তা করে যদি তারা